কোএফিশিয়েন্ট যেহেতু থাকে, তো নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমরা একটু যদি রিভিউ করি, যে টেম্পারেচার বলে রেজিস্ট্যান্স কমবে, কন্ডাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, তো কন্ডাক্টিভিটির সাপেক্ষে বলা যায় হচ্ছে পজিটিভ টেম্পারেচার, কি পজিটিভ ইফেক্ট, বাট রেজিস্ট্যান্সের সাপেক্ষে যেহেতু বলে সেহেতু হচ্ছে নেগেটিভ বলে। আচ্ছা, তো সেমিকন্ডাক্টর নরমালি টেম্পারেচার বাড়লে তার কন্ডাক্টিভিটি বাড়ে, আর কন্ডাক্টিভিটি বাড়া মানে কি, আর দেখা যাচ্ছে যে ডায়োডটা আমরা পিএন জাংশন বা যে ডায়োডটা আমরা ইউজ করব, সেই ডায়োডটা দেখা যাচ্ছে কি আরো আগে অন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো এখানে আসলে বেসিক্যালি দুইটা বায়াসিং, যেহেতু একটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসিং, আর একটা হচ্ছে তোমার রিভার্স বায়াসিং। তো এই দুইটা স্টেপের জন্য দুই টাইপের ইফেক্ট হয়। তো প্রথম ইফেক্টটা কি হয়, প্রথম ইফেক্টটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করতে থাকি, তাহলে ডায়োডটা লেফট শিফট হইতে থাকবে, দ্যাট মিনস কি বাম দিকে মুভ করতে থাকবে। বাম দিক বলতে বুঝাচ্ছি এই সাইডে। আর টেম্পারেচার যদি কমে তাহলে ডান দিকে মুভ করতে থাকবে। তাহলে টেম্পারেচার যদি বাড়ায় তাহলে কি পরিমাণ যাবে, 2.5 মিলিভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানোর জন্য সে 2.5 মিলিভোল্ট করে সে শিফট হইতে থাকবে, লেফট শিফট। আচ্ছা, সো এখানে এটাই বলা আছে যে ইনক্রিজ অফ ফরওয়ার্ড বায়াস রিজিয়ন, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিলিকন ডায়োডস শিফট টু দি লেফট at a rate of 2.5 millivolt per degree centigrade rising temperature. That means প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করার জন্য সে 2.5 মিলিভোল্ট করে কি হয়, বাম দিকে শিফট হইতে থাকে। আচ্ছা, তাহলে বাম দিকে যদি শিফট হইতে থাকে, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখানে ফার্স্টে হচ্ছে তোমার ধরো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে 25 ডিগ্রিতে রুম টেম্পারেচার আমাদের কত পাই, 0.7 ভোল্ট করে। আচ্ছা, এখন যদি তাহলে আমি বলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমি বাড়াই দিলাম, তাহলে বাড়াই দিলে আমি জানি কি 1 ডিগ্রির জন্য কত করে হয়, 1 ডিগ্রির জন্য 2.5 করে। তাহলে 100 ডিগ্রির জন্য কত হবে, তাহলে 100 ইন্টু 2.5 মিলিভোল্ট, তাহলে কত হবে 0.25 ভোল্টের মতো। ঠিক আছে, তো 0.25 ভোল্ট কি হবে, লেফট শিফট হবে। তাহলে লেফট শিফট হলে আমাদের এখানে আছে কত, 0.7, এখানে আছে 0.7, তাহলে 0.7 থেকে কি পরিমাণ বাদ যাবে, মাইনাস 0.25, 0.25, তাই 25 হলে এখানে কত আসবে, 0.45 ভোল্ট। দ্যাট মিনস আগে এখানে একটু ভুল আছে, এটা 0.45 হবে। তো আগে যে ডায়োডটা দেখা যেত 0.7 অন হচ্ছে, আমি যদি 125 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করে দেই, তাহলে ডায়োডটা অন হবে কোথায়, 0.45 ভোল্টে, দ্যাট মিনস আরো আগে অন হয়ে যাবে। আর যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে কমাই দিই, তাহলে কি হবে, 25 থেকে 100 ডিগ্রি যদি বাদ দিই তাহলে থাকে 75 ডিগ্রি। 75 ডিগ্রিতে কি হবে, তো 100 ডিগ্রি যদি কমাই দিই তাহলে কি হবে, 25 মিলিভোল্ট করে শিফট হওয়ার কথা। তাহলে রাইট শিফট হবে 25 মিলিভোল্ট, মানে কত, 0.7 প্লাস 0.95 প্লাস হচ্ছে 0.25, তাহলে কত আসবে, 0.95 ভোল্ট। তাহলে 0.95 ভোল্ট পরিমাণ কি হবে, সে হচ্ছে রাইট শিফট হতে থাকবে। তাহলে এই যে প্রসেসটা, এটা কিসের ক্ষেত্রে, ফরওয়ার্ড বায়াস। যদি সেমিকন্ডাক্টর সিলিকন ডায়োড হয়, তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সে 0.25 মিলিভোল্ট করে লেফট শিফট হবে যদি টেম্পারেচার বাড়ে, আর হচ্ছে যদি টেম্পারেচার কমে তাহলে হচ্ছে 2.5 মিলিভোল্ট করে রাইট শিফট হতে থাকবে। সো এটা হচ্ছে আমাদের মাথায় ঢুকাই নিব আমরা, কারণ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে লাগবে। আমরা যদি কোনো ম্যাথের ক্ষেত্রে যদি বলি যে ধরো যে এই সিলিকন ডায়োডটা 0.7 ভোল্ট নর্মালি 25 ডিগ্রিতে হয়, তার শিফট তার যদি আমরা যদি 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করি, তাহলে তার থ্রেশহোল্ড ভোল্টেজ কত হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় থাকা লাগবে। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। তো রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা দেখা যায়, আসলে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে তার রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কেমন বাড়ে, রিভার্স স্যাচুরেশন কারেন্টটা। তো রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কি, আইএস। তাহলে আইএসটা কি পরিমাণ বাড়ে, আমি যদি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াই, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াই, তাহলে কি হবে, আইএসটা কতটুকু বাড়বে, আইএসটা বাড়বে হচ্ছে ডাবল হয়ে যাবে, 2 টাইমস আইএস ডাবল হয়ে যাবে। দ্যাট মিনস কত, এই যে 25 ডিগ্রিতে আসে, ধরলাম যে আমি হচ্ছে 10 ন্যানো অ্যাম্পিয়ার, ঠিক আছে, তাহলে 35 ডিগ্রিতে কত আসবে, 20, 45 ডিগ্রিতে 40, তো এইভাবে দ্বিগুণ হতে থাকবে। 125 ডিগ্রিতে কত আসবে, 10.24 মাইক্রো অ্যাম্পিয়ার বা 10,240 ন্যানো অ্যাম্পিয়ার। আচ্ছা, ভোল্টেজটাও কিছুটা বাড়তে পারে, তবে অত পরিমাণ বাড়বে না, ঠিক আছে, বাট কারেন্টটা খুব বেশি পরিমাণ অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে। সো আসলে টেম্পারেচার বাড়লে দেখা যায় কি, ডায়োডটাকে আসলে নেগেটিভ ভোল্টেজ খুব একটা দেওয়া যায় না, সাথে সাথে সে ড্যামেজ হয়ে যায়। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে আইএসটা ডাবল হয়ে যাবে, রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ডাবল হয়ে যাবে। সো এখানে এই কথাগুলো লেখা আছে, তাহলে দুইটা ফ্যাক্ট, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, একটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে, আমাদেরকে দুইটাই মাথায় রাখতে হবে। সো এখানে এগুলো লেখা আছে যে ব্রেকডাউন ভোল্টেজ মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং অন দ্য জিনার পটেনশিয়াল। আচ্ছা, এই ব্রেকডাউন ভোল্টেজটা আসলে বাড়বে কি কমবে, এই যেমন এখানে বাড়ছে, যে ভোল্টেজটা একটু বেড়ে গেছে, এই যে এই জায়গা থেকে এই জায়গাতে একটু বেড়ে গেছে,
এখন কতটুকু বাড়বে সেটা আসলে ডিপেন্ড করতেছে ওই ডায়োডের জিনার পটেনশিয়ালের উপরে, মানে তার মধ্যে রিভার্স বায়াসে কতটুকু ভোল্টেজ নেওয়ার ক্ষমতা আছে সেটার উপরে। তো সেটা যদি বেশি থাকে তাহলে ভোল্টেজ একটু বাড়বে, আর যদি না থাকে তাহলে ভোল্টেজ একটু কমবে, তবে বেশিক্ষণ সে সাস্টেইন করতে পারবে না, সে ড্যামেজ হয়ে যাবে। তো এটা আসলে ডিপেন্ড করতেছে তার ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের টেম্পারেচার ইফেক্ট। যদি একটা সিলিকন ডায়োডের হচ্ছে টেম্পারেচার ইফেক্ট, এখানে ক্যালকুলেশন গুলো দেওয়া আছে, জাস্ট এই জায়গাতে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে 0.45 হবে। 0.7 থেকে 0.25 বাদ দিলে এখানে 0.45, এনি হাও এটা 0.35 লিখে গেছি আমি, তো এটা একটু ঠিক করে নিই। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে আইডিয়াল ডায়োড। এতক্ষণ যাবত তো আমরা দেখলাম হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড, তো আইডিয়াল ডায়োড কেমন হয়, যেমন হচ্ছে আমরা কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বলে দিই যে তোমরা এই ক্যালকুলেশনের জন্য প্রত্যেকটা ডায়োডকে আইডিয়াল ধরে নিবা। ঠিক আছে, তাহলে আমি যদি আইডিয়াল বলে তাহলে আমি কি করব? আইডিয়াল ডায়োড কি? আইডিয়াল ডায়োড হচ্ছে যে ডায়োডটা কাজ করে কার মতো, একটা সুইচের মতো। একটা সুইচ কিভাবে কাজ করে, যে অন হইলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, জিরো, কোনো ব্যারিয়ার পটেনশিয়াল থাকবে না, আর তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে কি, ম্যাক্সিমাম, আইডি ম্যাক্সিমাম, মানে হাইস্ট কারেন্টটাই ফ্লো করবে। কারণ কি, সে তখন কন্ডাক্টরের মতো অন হয়ে গেল, কারেন্ট ফ্লো করবো, কোনো ভোল্টেজ ড্রপ নাই, ভোল্টেজ ড্রপ জিরো। আচ্ছা, আর যদি রিভার্স বায়াস হয়, এখানে ফরওয়ার্ড বায়াস মানে কি, প্লাস মাইনাস, আর যদি রিভার্স বায়াস হয় মাইনাস প্লাস, এখানে হবে প্লাস। আচ্ছা, তাহলে এটা কি হয়, যদি রিভার্স বায়াস হয় তাহলে এখানকার ভিটা কি হবে, ম্যাক্সিমাম, ভিডি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কত, সাপ্লাই ভোল্টেজ যাবে। আমরা হচ্ছে যারা ল্যাব করছি, তো এতটুকু আসলে আমরা বুঝতে পারছি যে যে আমি যদি ধরো যে একটা ডায়োড বলি, আর এখানে যদি হচ্ছে একটা রেজিস্ট্যান্স, আর এখানে যদি হয় সোর্স, তাহলে আমি যদি বলি ফার্স্টে ডায়োডটা যদি হয় যতক্ষণ পর্যন্ত অন না হয়, বা যদি রিভার্স বায়াসে থাকে, যদি রিভার্স বায়াসে থাকে তাহলে সুইচটা কি, এখানে ভোল্টেজ কত পাবো, এখানে ভিডিটা পাবো কোনটা সমান, এই যে সোর্সের ভোল্টেজ যেটা সেটা পাবো, ভিএস মানে ম্যাক্সিমাম ভোল্টেজটা। ঠিক আছে, আর কারেন্ট কি পাবো, যখন ওপেন থাকবে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, দ্যাট মিন্স আইডিটা জিরো, কোনো কারেন্ট ফ্লো করবে না যেহেতু ওপেন সার্কিট। তো এখানে এটাই বলা আছে যে ফরওয়ার্ড বায়াসে কি হয়, ফরওয়ার্ড বায়াসে ম্যাক্সিমাম কারেন্ট, কোনো ভোল্টেজ ড্রপ হয় না, সোজা ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে উঠে যায়। আর যখন রিভার্স বায়াস তখন হচ্ছে কোনো কারেন্ট ফ্লো করবে না, বাট হচ্ছে ভোল্টেজটা ম্যাক্সিমাম। তো এখানে কিছু তার ক্যারেক্টারিস্টিক্স লেখা আছে, যে রিভার্স কারেন্ট বলতে বোঝাচ্ছি হচ্ছে রিভার্স কারেন্টটা হচ্ছে নর্মাল অবস্থাতে কোনো রিভার্স কারেন্ট ফ্লো করবে না, রিভার্স কারেন্টটা হচ্ছে জিরো। আচ্ছা, সুইচেস অ্যাট রিভার্স কারেন্ট সুইচেস অ্যাট জিরো। আচ্ছা, সুইচেস অ্যাট জিরো ফরওয়ার্ড ভোল্টেজ মানে কি, এখানে জিরোতে একদম শুরুতে ইনিশিয়ালি ফরওয়ার্ড ভোল্টেজ দিলে দ্যাট মিন্স কি, এখানে সুইচিং যখন হয়ে যাবে তখন কত, ভোল্টেজ ড্রপটা কত, জিরো, এটাই বুঝাইছে ফরওয়ার্ড ভোল্টেজ, সুইচেস অ্যাট জিরো ফরওয়ার্ড ভোল্টেজ মানে জিরো ফরওয়ার্ড ভোল্টেজ থাকবে। তারপর হচ্ছে ইম্পিডেন্স জিরো। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কি দেখছিলাম, যে কার্ভটা হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, দ্যাট মিন্স কি এখানে একটা স্লোপ আছে, দ্যাট মিন্স এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, কত ওইটা আমরা পরে বের করব। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা নর্মাল একটা ভ্যালু ছিল, বাট এখানে ক্ষেত্রে কি, এটা সোজা স্ট্রেট লাইন না, এখানে কোনো স্লোপ আছে, এখানে কিন্তু কোনো স্লোপ নেই, তাহলে ইম্পিডেন্সটা কি হবে, জিরো, দ্যাট মিন্স যখন অন হয়ে যাবে তার মধ্যে কোনো বাধা নেই। অথবা আরেকভাবে বলতে পারি যে প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারের কারণে কি হয়, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, যেটাকে আমরা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স বলতে পারি। আবার রিভার্স বাইসে হচ্ছে একটা বড় মানের রেজিস্ট্যান্স জেনারেট হয়, যেটা হচ্ছে রিভার্স রেজিস্ট্যান্স বলতে পারি। তো এখানে বেসিক্যালি যখন ফরওয়ার্ড বাইস হবে কোনো রেজিস্ট্যান্সই থাকবে না। তো প্র্যাকটিক্যাল ডায়োড প্যারামিটারস ডিপেন্ডস অন ডোপিং কনসেন্ট্রেশন এন্ড টেম্পারেচার, এটা তো তোমরা আগে থেকেই জানো। তো এটা হলো আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। সো আইডিয়াল ডায়োডের যখন ফরওয়ার্ড বাইস হবে ভিডি হচ্ছে জিরো, আর আইডিটা হচ্ছে ম্যাক্সিমাম, আর যখন রিভার্স বায়াস হবে ভিডিটা ম্যাক্সিমাম আর আইডিটা হচ্ছে জিরো। সো আমাদের এটা মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন কোনো ম্যাথ ট্যাথ করবো, যদি ইনকেস আমাদেরকে বলে, তখন কিন্তু আমরা এই কাজটা করতে হবে। আচ্ছা, এখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আরেকবার রিপিট কেন করা হয়েছে, কিছু টার্মিনোলজি আগে বলা হয় নাই, সেটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়েছে, থ্রেশহোল্ড ভোল্টেজও বলা হয়েছে, এনিহাউ ডিসকাশনে আসছে। তো স্যাচুরেশন রিজিয়নটা কি, স্যাচুরেশন রিজিয়নটা হচ্ছে যখন ওই যে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ফ্লো করে এই রিজিয়নটা অলমোস্ট কনস্ট্যান্ট, যেহেতু ভোল্টেজটা সেখানে এটাকে স্যাচুরেশন বলছে। তো স্যাচুরেশন কি, যখন হচ্ছে ইম্পিডেন্সটা হাই, কারণ এই রিজিয়নে বেসিক্যালি রিভার্স বাইসে ইম্পিডেন্সটা অনেক বেশি থাকে, আর কারেন্টটা থাকে হচ্ছে ছোট মানের কারেন্ট। আর ব্রেকডাউন রিজিয়নটা কি, ব্রেকডাউন রিজিয়নে নর্মালি ইম্পিডেন্সটা লো হয়ে যাবে, দ্যাট মিনস এই রিজিয়নটা, এটা হচ্ছে আমার ব্রেকডাউন রিজিয়ন। কারণ কি, তখন ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে কারেন্টটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। আর কারেন্টটা ম্যাক্সিমাম হওয়া মানে কি, রেজিস্ট্যান্স কমে যাওয়া।
তো এটা হচ্ছে ব্রেকডাউন রিজিয়নের কাজ। আর ব্রেকডাউন ভোল্টেজটা কি? ব্রেকডাউন ভোল্টেজটা তো আগেই বলছিলাম যে ম্যাক্সিমাম ভোল্টেজটা, যে ভোল্টেজটা ডায়োডটা টোটালি এই ভোল্টেজটা ক্রস করলে ব্রেকডাউনে চলে যায়, ওটাকে বলতেছি যে ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজের আগ পর্যন্ত নর্মালি ডায়োডটা উইথস্ট্যান্ড করে, সেটাকে নাম ছিল কি? পিক ইনভার্স ভোল্টেজ। এই দুইটা জিনিস গতকালকে আমি ডিসকাস করছিলাম। আর থ্রেশহোল্ড ভোল্টেজটা কি? ব্যারিয়ার পটেনশিয়ালটাকে বা ডায়োডটাকে কন্ডাক্ট করার জন্য যে মিনিমাম ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হয় তাকে বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। একটা ডায়োডের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজটা কত? 0.7 ভোল্ট, আর মানে সিলিকন ডায়োডের ক্ষেত্রে। আর জার্মানিয়ামের ক্ষেত্রে কত? 0.3 ভোল্ট। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে শকলিজ ইকুয়েশন, যেটা আমি গতদিনেও ডিসকাস করছি, কারেন্ট ইকুয়েশন। তো আমি আজকে জাস্ট এটা একটু রিপিট করার রিজনটা হচ্ছে এই ইকুয়েশনটা থেকে আমরা আসলে এখানে কি ডায়োডের কারেন্ট দেখছি। তো ডায়োডের ভোল্টেজ যদি হয় তাহলে কিভাবে করা যায়, যে বেসিক্যালি এখানে শকলিজ ইকুয়েশনে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ম্যাজরিটি ক্যারিয়ার কারেন্ট আর একটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তো নর্মালি ম্যাজরিটি ক্যারিয়ার কারেন্টটা অনেক বেশি থাকে, তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্টটাকে আমরা ইগনোর করতে পারি। যদি ইগনোর করি তাহলে বেসিক্যালি কি থাকবে এখানে, ম্যাজরিটি ক্যারিয়ারের যে কারেন্টটা যদি আমরা থাকে শুধুমাত্র, তাহলে থাকে হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি। ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে ইটার ভ্যালুটা 1 থাকে। কেন 1 থাকে? কারণ আমরা জানি কারেন্ট বাড়লে এটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে, ইটার দুইটা ভ্যালু হয়, দুইটা ভ্যালু, একটা হচ্ছে 1 এন্ড 2। আর জার্মানিয়ামের ক্ষেত্রে কত হয়? শুধুমাত্র 1। এটা আমরা গতকালকে দেখছি। তাহলে 1 এন্ড 2 যদি হয় তাহলে এখানে কত হবে? যখন কারেন্ট লো থাকবে তখন এটার ভ্যালু 2। নর্মালি অ্যাজ ইউজুয়াল বলা হয় কি সবসময় 1 থাকে, কারণ ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেশি থাকে, সো এটার ভ্যালু নর্মালি থাকে হচ্ছে 1। আচ্ছা, তো তাহলে এখান থেকে যদি আমরা বেসিক্যালি ইয়া করি তাহলে কি থাকবে? আইডি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই এটা ভিডি। তাহলে আমি যদি ভিডি সমান লিখতে চাই তাহলে কি করতে হবে? আইডি বাই আইএস আসবে, এখানে কি আসবে? আইডি বাই আইএস, আর এখানে কি থাকবে? এক্সপোনেনশিয়াল টার্মস। তাহলে এক্সপোনেনশিয়াল টার্মসটাকে অমিট করার জন্য আমরা দুই পাশে কি আনতে পারি? লন। তাহলে লন যদি নিয়ে আসি তাহলে থাকবে কি? ভিডি ইজ ইকুয়াল টু ভিটি লন আইডি ডিভাইডেড বাই এই পাশে যে আইডি ডিভাইড বাই আইএস ছিল এখানে লন চলে আসবে, আইডি ডিভাইড বাই আইএস। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি ডায়োডের ভোল্টেজের ইকুয়েশন। আচ্ছা, সো এই ইকুয়েশনটা আমি মনে রাখবো কিভাবে? আসলে দেখা যায় কি তোমাদেরকে এখন সবকিছু ভেঙে দিয়ে বলে দিতে হয়। তো আমি যদি ধরো যে কোনো ইকুয়েশন, মানে এই ইকুয়েশনটা তোমরা জানো, আমি বলে দিচ্ছি দেখে, তো তোমরা জানো, ধরো যে একটা ম্যাথে দিলাম যে ডায়োডের ভোল্টেজ বের করো, ফলোইং দ্য ইকুয়েশন, শকলিজ ইকুয়েশন, তখন দেখা যাবে কি তোমরা আর পারবা না। তো এই কারণে আমি কালকে ভাবলাম যে এটা একটু ভেঙে দিলে ভালো হয়, নাহলে কোনো ম্যাথে আসলে তোমরা দেখা যায় কি আর পারো না। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যদি ভোল্টেজটা, ধরো যে এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমি ডায়োডের ক্ষেত্রে দুইটা ভোল্টেজ বলি, ধরো যে একটা ডায়োড V1 ভোল্টেজের জন্য তার কারেন্ট পাচ্ছি তার কারেন্ট I1 এত। আচ্ছা, V2 ভোল্টেজ দিলে তার কারেন্ট কত হবে? তো এই ধরনের কিছু ম্যাথ থাকে। তো এই ধরনের ম্যাথের জন্য এই কোশ্চেনে কি করতে হবে, যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এই ফর্মুলাটা লাস্টে কিভাবে আসে, যে ধরলাম যে I1 সমান IS ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার V1 বাই VT। এই V1টা কি? V1টা আসছে কি করেসপন্ডিং এই I1, V1 থেকে আসছে এই করেসপন্ডিং I1। দ্যাট মিন্স এই ভোল্টেজটা প্রোভাইড করলে এই কারেন্টটা ফ্লো করবে। ঠিক সিমিলারলি V2টা কি? এই ভোল্টেজটা প্রোভাইড করলে এই কারেন্টটা ফ্লো করবে। তাহলে এই দুইটাকে আমরা কি করতে পারি? রেশিও করতে পারি। তাহলে I2 বাই I1 ইজ ইকুয়াল টু কি বলতে পারে? IS কাটা যায়, তারপর কি থাকে? এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার, যেহেতু একটা থেকে একটা ভাগ, তাহলে কি যাবে? V2 মাইনাস V1 বাই VT। এই যে এখানে যেটা লিখছি। আচ্ছা, তো তাহলে আমি যদি শুধুমাত্র দুইটা ডিফারেন্স বের করতে চাই, ভোল্টেজ ডিফারেন্স থেকে যদি বের করতে চাই, তাহলে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু VT। ভিটিটা কি? থার্মাল ভোল্টেজ, সেটার ভ্যালু কত? 26 অথবা 25 মিলিভোল্ট, লন I2 ডিভাইড বাই I1। তাহলে এই যে লন টার্মটাকে 10 বেস লগে যদি নিতে চাই তাহলে কি করতে হবে? 2.3 ইন্টু 10 বেস লগ। তাহলে 2.3 ইন্টু ভিটি ভিটি ইন্টু লগ I2 ডিভাইড বাই I1। তো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। আমি জাস্ট হচ্ছে ভেঙে দেখাই দিছি, কারণ অনেক ক্ষেত্রে কিছু কিছু ম্যাথে লাগে আর কি। আচ্ছা, রেজিস্ট্যান্সের ব্যাপারটা আমি আগেও বলছি যে একটা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স থাকবে, একটা রিভার্স রেজিস্ট্যান্স থাকবে। আইডিয়াল এর ক্ষেত্রে নরমালি শর্ট সার্কিট, তবে নরমালি প্র্যাকটিক্যালি থাকে হচ্ছে লো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা থাকবে হচ্ছে, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা থাকবে হচ্ছে অলমোস্ট ধরো যে ওহম থেকে 10 থেকে 100 ওহমের মতো এরকম একটা ভ্যালু থাকবে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স থাকবে কিলো ওহম থেকে মেগা ওহমের মতো। আচ্ছা, এতটুকু যে বললাম, এখানে কোনো কোশ্চেন আছে কারো? নাই? কোশ্চেন থাকলে কিন্তু আমাকে বলতে হবে যে স্যার এটা বুঝি নাই।
আচ্ছা, এখন চলে আসি হচ্ছে ডিসি অর স্ট্যাটিক রেজিস্ট্যান্স। আচ্ছা, এই টার্মের সাথে আমরা পরিচিত, যেহেতু আমাদের ল্যাবটা আগে ভাগে হয়ে গেছে। তো স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা বেসিক্যালি ডিপেন্ড করে কার উপরে? ডিসি রেজিস্ট্যান্স বলতে বুঝাচ্ছি যদি ডিসি ফিল্ড অ্যাপ্লাই করি বা হচ্ছে টাইমের সাপেক্ষে কনস্ট্যান্ট ফিল্ড অ্যাপ্লাই করি। একটা কনস্ট্যান্ট ফিল্ড বলতে বুঝাচ্ছি যেই ভোল্টেজটা টাইমের সাপেক্ষে ভ্যারি করবে না, ডিসি অ্যাপ্লাই করি, তাহলে তার জন্য করেসপন্ডিং ওই ভোল্টেজের জন্য একটা করেসপন্ডিং কারেন্ট ফ্লো করবে কার ভিতর দিয়ে? ডায়োডের ভিতর দিয়ে। তাহলে ওই কারেন্ট ফ্লো করার কারণে কি হবে? একটা রেজিস্ট্যান্স ওইখানে কি হবে? ডায়োডের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সের কারণে একটা রেজিস্ট্যান্স থাকবে ওই স্লোপটার জন্য, সেটার নাম হচ্ছে ডায়োড স্ট্যাটিক রেজিস্ট্যান্স। তো স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা আমরা নরমালি কিভাবে বের করে থাকি? আর ডি ইজ ইকুয়াল টু যে ভোল্টেজটা আমরা প্রোভাইড করি, ধরো যে ভিডিসি, আর তার জন্য যে কারেন্টটা পাই আইডিসি। তো এখানে কথাগুলো লেখা আছে, দি অ্যাপ্লিকেশন অফ এ ডিসি ভোল্টেজ টু এ সার্কিট containing a diode will result the diode to offer a resistance that does not vary with time. This resistance is of the diode is known as DC or static resistance. তো নরমালি আমরা একদম খুব ইজিলি বের করতে পারি। ক্যারেক্টারিস্টিক্স কার্ভে যাব, অবশ্যই এটা কি হবে? ডিসিতে থাকবে। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভে কি করব আমরা? হচ্ছে ধরো যে ওই যে আমরা গতদিন বললাম 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, এর জন্য করেসপন্ডিং ভোল্টেজে যাব। তাহলে এ বি, যে এতটুকু ভোল্টেজ ডিভাইডেড বাই এতটুকু কারেন্ট, তাহলে এ বি ডিভাইডেড বাই এসি, এটা হচ্ছে আমার স্ট্যাটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে? তবে স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা অবশ্যই লিনিয়ার পোর্শনে থাকবে, নট নন লিনিয়ার। কারণ নন লিনিয়ার পোর্শনে কি থাকবে না? ভোল্টেজ থাকবে বাট কোনো কারেন্ট পাবো না। সো আমাদের এখানে স্ট্যাটিক রেজিস্ট্যান্স বের করা যাবে না, যেখানে লিনিয়ার পোর্শনটা হয়েছে ওই অংশটাতে বের করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে এখানে ওই যে ছোটখাটো ক্যালকুলেশন গুলো দিচ্ছে কিভাবে স্ট্যাটিক রেজিস্ট্যান্স বের করে, এগুলা না দেখলেও চলবে, বাচ্চাদের জিনিসপত্র, তোমরা পারবা। এগুলো বয়েলস্টাডের বই থেকে নেওয়া, তো বয়েলস্টাডের বই থেকে হয়তো দুইটা জিনিস অ্যাড করা হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে এসি অর ডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক জিনিসটা কি? ডাইনামিক জিনিসটা হচ্ছে যে হচ্ছে প্রচন্ড মানে সময় সাপেক্ষে নিজেকে চেঞ্জ করতে পারে। তো আমরা অনেক ক্ষেত্রেই বলি যে এই মানুষটা ডাইনামিক, মানে তার মধ্যে কি অনেক রকম ভ্যারাইটিস আছে, তো বা অনেক রকম সে কাজ করতে পারে। বাট একজন বলা হয় যে স্ট্যাটিক বা আইডিয়াল টাইপের, যে দুর্বল, সে মানে চুপচাপ এক জায়গায় বসে আছে। তো ডিসি রেজিস্ট্যান্সটা হচ্ছে চুপচাপ এক জায়গায় বসে থাকে, আর স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে যেহেতু এসি ফিল্ড অ্যাপ্লাই করছি। তবে এসি ফিল্ড অ্যাপ্লাই করার জন্য গতদিন আমি তোমাদেরকে একটা কথা বলছি, বায়াসিংটা কি করতে হবে? ডিসি দিয়ে যাইতেই হবে। এখন এই প্রসেসটা কি, কিভাবে মানে এসি ফিল্ড অ্যাপ্লাই করে কোন একটা ডায়োডে যদি আমি ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে চাই? প্রথমে করা হয় কি, ডায়োডটাকে ডিসি দিয়ে ডিসি দেওয়া হয়। তাহলে ডিসি দিলে কি হয়? একটা অফসেট ভোল্টেজ থাকে, অফসেট ভোল্টেজ। তাহলে অফসেট ভোল্টেজটা কি করে? বেসিক্যালি এসিটাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে সে কখনোই কি হবে না, নেগেটিভ হবে না। কারণ কি, আমি যদি শুধুমাত্র এসি দেই তাহলে ব্যাপারটা কি হবে? এই ডায়োডটা সুইচ অন অফ হইতে থাকবে, অন অফ এভাবে চলতে থাকবে। এটা যদি হয় আলটিমেটলি কি এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পাবো? পাবো না। মানে কি, একবার সে ফরওয়ার্ড বায়াস হবে, একবার রিভার্স বায়াস, আর আলটিমেটলি আমি তার ক্যারেক্টারিস্টিক্সটা বের করতে পারবো না। তো সেটার জন্য কি করা হয়েছে? সেটার জন্য তাকে আগে ডিসি ফিল্ড দিয়ে তাই কি একটা স্টেপে মানে তার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে সেট করা হয়েছে। আচ্ছা, এরপরে করা হয়েছে কি, এরপরে এসি ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে ব্যাপারটা হয়ে গেল কি, এই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা আগে সোললি ডিসি ছিল, এখন কি হয়ে গেল? আমি যদি এখানে লিখি এ আইডি, দেখো এ আই স্মল ক্যাপিটাল ডি, স্মল আই ক্যাপিটাল ডি, এটা কি? ডিসি প্লাস এসি, ডিসি প্লাস এসি ইকুয়াল টু দুইটা কারেন্ট পাবো। একটা হচ্ছে ডিসি কারেন্ট আইডি ক্যাপিটাল ডি, সবসময় মনে রাখবা ক্যাপিটাল লেটার মানে হচ্ছে ডিসি আর স্মল লেটার মানে হচ্ছে এসি। তাহলে এখানে দুইটা কারেন্ট আছে, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভে দুইটা কারেন্ট, আবার ভোল্টেজও কি দুইটা। তাহলে কি কি ভোল্টেজ আছে? ক্যাপিটাল ভিডি প্লাস হচ্ছে স্মল ভিডি। ঠিক আছে? স্মল ভিডিটা এসির জন্য। এখন আমি যে এসি রেজিস্ট্যান্সটা বের করতে চাচ্ছি বা ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি, সেটা কি তাহলে কিভাবে বের করব? যেহেতু আমরা এসি অ্যাপ্লাই করছি, এসিটা কি টাইম ভ্যারিং এলিমেন্ট, তাহলে আমরা কি করব? একটা এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভে একটা ট্যানজেন্ট ড্র করব। আমি কিন্তু একটা ভ্যালু নিতে পারবো না, কেন? কারণ একটা ভ্যালু কি, একটা ভোল্টেজ কার জন্য থাকে? ডিসির জন্য। বাট এটা তো ডিসি না, এখানে কি যে জায়গায় স্টেবল মোটামুটি মনে হচ্ছে কনস্ট্যান্ট, ওই জায়গায় আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। ওই ট্যানজেন্টের ম্যাক্সিমাম টাচিং পয়েন্টে আমরা কি দুইটা এক্সট্রিম এবং ডাউনস্ট্রিম দুইটা ভ্যালু নিব। তাহলে তার ডিফারেন্স, দ্যাট মিনস এটা হচ্ছে কারেন্টের ডিফারেন্স, এটা হচ্ছে তার ভোল্টেজের ডিফারেন্স। এই করেসপন্ডিং ভ্যালুতে যদি নামি, এটা তার ভোল্টেজের ডিফারেন্স। তাহলে আর ডিটা কি হবে? ডিফারেন্স বিটুইন ভোল্টেজ ভিডি, স্মল ভিডি ডিভাইডেড বাই
ডিফারেন্স বিটুইন কারেন্ট, ঠিক আছে, না এটা এসি হবে, এটা এসি হবে। আচ্ছা, তো দ্যাট মিনস কি ভোল্টেজ এবং কারেন্টের যে ডিফারেন্স সেখান থেকে আমরা কি বের করতে পারবো, আমাদের এসি বা ডাইনামিক রেজিস্ট্যান্সটা। সো ডাইনামিক রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের কি করতে হবে, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। এটা কি, এটা বেসিক্যালি যে অ্যাপ্রোচটা সেটা গ্রাফিক্যাল। তো আমরা নর্মালি খুব একটা এই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি না, আমরা করি কি একটা ফর্মুলা বের করে নিছি। এই ফর্মুলাটা বের করা হয়েছে এই ইকুয়েশন থেকে, শকলিজ ইকুয়েশন থেকে। তো ফর্মুলাটা এখানে বের করে দেওয়া আছে, আমি তবু বলে দিচ্ছি কিভাবে করছি। ওই ফর্মুলা থেকে নরমালি ফর্মুলাটা থাকে হচ্ছে আরডি, ডাইনামিক রেজিস্ট্যান্স আরডি ইজ ইকুয়াল টু ইটা ভিটি ডিভাইডেড বাই আইডি, ঠিক আছে। তো এই ভ্যালু থেকে আমরা বের করে থাকি। তো এই ভ্যালুটা এখানে যদি প্রত্যেকটা ভ্যালু যদি আমরা জানি, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তাহলে চলে আসি কিভাবে বের করব, একদম সহজ। এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে, করে দেওয়া আছে, ভেঙে করে দেওয়া আছে, জাম্প, এখানে কোনো জাম্প নাই। তো আইডি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই ইটা ভিটি মাইনাস 1, এটা আমরা জানি শকলিজ ইকুয়েশন। তাহলে এখান থেকে কি আইএসটাকে যদি ওই পাশে নিয়ে আইডি প্লাস আইএস ডিভাইড বাই আইএস, এই আইএসটা ডিভাইড হয়ে যাবে এখানে। তাহলে ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই ইটা ভিটি। এখন আবার কি করব, লন নিব। কেন লন নিব, এক্সপোনেনশিয়াল টার্মসটাকে বাদ দেওয়ার জন্য। লন আইডি প্লাস আইএস ডিভাইড বাই আইএস ভিডি ডিভাইড বাই ইটা ভিটি। এখন এই আইএসটা তো ছোট, ঠিক আছে, বেসিক্যালি এটা দিয়ে যদি আমরা উপরের সংখ্যাটাকে ভাগ করি সেটা আরো বড়ই হয়ে যাবে। আইএস এর ভ্যালুটা অনেক ছোট, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। সো এটাকে হচ্ছে আমরা ইগনোর করছি। তাহলে ইগনোর করলে ব্যাপারটা কি থাকে, লন আইডি প্লাস আইএস ইজ ইকুয়াল টু ভিডি ডিভাইড বাই ইটা ভিটি, ঠিক আছে। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু কি, যেহেতু আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে আরডি রেজিস্ট্যান্স। তাহলে আরডি রেজিস্ট্যান্সটা কি, বেসিক্যালি ভোল্টেজ আর কারেন্টের কি ডিফারেন্স, ঠিক আছে। তো ওইটা বের করার জন্য আমরা কি করব, দুই পাশে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিভিডি কার সাপেক্ষে, এই ভিডি সাপেক্ষে, ঠিক আছে, এবিডি সাপেক্ষে। তাহলে এবিডি সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ডি ডিভিডি লন আইডি প্লাস আইএস, আর এখানে কি ভিডি, আমরা জানি কি ডিভিডি বাই ডিভিডি ইজ ইকুয়াল টু 1। সো 1 বাই ইটা ভিটি। আর এখানে আসছে হচ্ছে ন্যাচারাল লকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়, 1 বাই তার মধ্যে যে ইয়াটা থাকে আর কি, এক্সটা থাকে বা সহগটা থাকে, তাহলে 1 বাই আইডি প্লাস আইএস, ঠিক আছে। তাহলে ডি আইডি বাই ডিভিডি ইজ ইকুয়াল টু 1 বাই ইটা ভিটি। সো এখান থেকে আমরা পাই কি, ডি আইডি বাই ডিভিডি ইজ ইকুয়াল টু, এটাকে যদি ওই পাশে নিয়ে যায় থাকে হচ্ছে আইডি প্লাস আইএস। এখন আবারও বলতেছি কি, আইডিটা অনেক বড় আইএস থেকে, সো আইএসটাকে আমরা অমিট করে দিব। তাহলে থাকে কি আইডি ডিভাইড বাই ইটা ভিটি। এখন খেয়াল করে দেখো, এটা কি ডিআইডি বাই ডিভিডি না, এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে আসে কি ডিভিডি বাই ডিআইডি, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু থাকে কি ইটা ভিটি ডিভাইড বাই আইডি, তাহলে আসছে তো এটা, তাই না। তাহলে ডিভিডি বাই ডিআইডি সমান আমি কি বলতে পারি, যেহেতু ভোল্টেজ আর কারেন্টের রেশিও, তাহলে এটাকে রেজিস্ট্যান্স বলা যায়। তাহলে রেজিস্ট্যান্স ইজ হলো, আবার ইটা ইজ ইকুয়াল টু এখানে 1 ধরে, আর এটাকে আরেকটু শর্ট করে দিছে। তো 1 তোমরা ধরতেও পারো না ধরতে পারো, এতটুকু মনে রাখলেই হবে। আর এটা হচ্ছে আমার মেইন আর কি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এসি রেজিস্ট্যান্স বের করার অ্যানালাইটিক্যাল প্রসেস। আচ্ছা, আরো একটা প্রসেস আছে, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এরপর চলে আসি লোড লাইন অ্যানালাইসিস। আচ্ছা, লোড লাইন অ্যানালাইসিস আমরা হচ্ছে অলরেডি ল্যাবে কিভাবে বের করে জানি। তো লোড লাইনটা বেসিক্যালি কি, আচ্ছা লোড লাইন কিন্তু প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে একই রকম না। ধরো যে তোমরা ল্যাবের সার্কিটের জন্য লোড লাইনটা এমন পাইছো, এখন ওই সার্কিটে যদি আমি রেজিস্ট্যান্স বাড়াই বা কমাই দিই, তাহলে কিন্তু এই লোড লাইনটা হয় উপরে নিচে নামবে, ঠিক আছে। আমি যদি বাড়াই দিই রেজিস্ট্যান্সের ভ্যালু, তাহলে নিচে নামবে। রেজিস্ট্যান্সের ভ্যালু কমাই দিলে কোথায় উঠবে, লোড লাইনটা উপরে উঠবে, ভ্যারি করবে। আর লোড লাইনটা বেসিক্যালি কি ডিফাইন করে, লোড লাইনটা ক্যারেক্টারিস্টিক গ্রাফকে যে পয়েন্টে ছেদ করে ওটা হচ্ছে বেসিক্যালি অপারেটিং পয়েন্ট। আর লোড লাইনটা কি, বেসিক্যালি লিনিয়ার পোর্শনে ড্র করা হয়। লিনিয়ার পোর্শন বলতে বুঝাচ্ছি কি, একটু আগে বলছি যে এই অংশটাতে ড্র করা হয়। কেন, কারণ হচ্ছে বেসিক্যালি নন লিনিয়ার পোর্শনে লোড লাইন ড্র করা যায় না, কারণ লোডের জন্য লাইন যেহেতু, তাহলে লোডটা কি, লোডটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সের জন্য লাইনটা সবসময় আমরা দেখছি কি লিনিয়ার পোর্শনে ড্র করা হয়, কারণ কি রেজিস্ট্যান্স একটা লিনিয়ার ডিভাইস, একটা লিনিয়ার ডিভাইস, ভোল্টেজের সাথে কারেন্ট যদি ভোল্টেজ বাড়ায় কারেন্ট বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে এই কথাগুলোই লেখা আছে, আমরা যদি দেখি দ্য অ্যাপ্লাইড লোড উইল নরমালি হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট অন দি পয়েন্ট অর রিজিয়ন অফ অপারেটিং অফ এ ডিভাইস। অবশ্যই তার একটা এক্সাক্ট ইম্প্যাক্ট থাকবে, কারণ প্রত্যেকটা লোডের জন্য কিউ পয়েন্ট কিন্তু ডিফারেন্ট, ইন্ডিভিজুয়াল লোডের জন্য ইন্ডিভিজুয়াল কিউ পয়েন্ট। ইফ দি অ্যানালাইসিস ইজ পারফর্মড ইন এ গ্রাফিক্যাল ম্যানার এ লাইন ক্যান বি, আচ্ছা এর প্রসেসটাকে কিন্তু আরেকটা নাম আছে, গ্রাফিক্যাল অ্যাপ্রোচ বলে।
গ্রাফিক্যাল অ্যানালাইসিস বলে, গ্রাফিক্যাল অ্যানালাইসিস অফ ডায়োড, অ্যানালাইসিস অফ ডায়োড। ঠিক আছে, তো গ্রাফিক্যাল অ্যানালাইসিস অফ ডায়োড অনুসারে যদি বলি, ইফ দি অ্যানালাইসিস ইজ পারফর্মড ইন এ গ্রাফিক্যাল ম্যানার, লাইন ক্যান বি ড্রন অন দি ক্যারেক্টারিস্টিক্স অফ দি ডিভাইস, ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স কার্ভের উপরে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পাওয়ার জন্য আবার কি করতে হবে, ওই যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কিন্তু বের করতে হবে। আচ্ছা, আমরা দেখবো ধাপে ধাপে দেখবো, যদিও আমরা ল্যাবে দেখাইছি, আশা করি সবাই জানো, B1 B2 দুইটা ল্যাবই তো দেখানো হয়েছে আশা করি। আচ্ছা, this line is known as load line and it represents the linear part load of the circuit connected to the nonlinear device. That means nonlinear device এর linear part এ basically load line টা draw করা হয়, এটাই বুঝাইছে আর কি। this line is known as load line and it represents the linear part. That means linear পার্টটাকে রিপ্রেজেন্ট করে, যে ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স এর দুইটা পার্ট আছে, একটা নন লিনিয়ার পার্ট, একটা হচ্ছে লিনিয়ার পার্ট। তো নন লিনিয়ার ডিভাইসের লিনিয়ার পার্টটাকে এটা রিপ্রেজেন্ট করে। লোড লাইন ভ্যারিজ উইথ লোড, একটু আগে বলছি যে লোড ভ্যারি করলে লোড লাইন ভ্যারি করবে। দ্য ইন্টারসেকশন অফ দি লোড লাইন উইথ দি ক্যারেক্টারিস্টিক্স উইল ডিটারমিন দি পয়েন্ট of operation of this system known as operating point or Q point or quiescent point. আচ্ছা, তাহলে কিউ পয়েন্টে কি, বেসিক্যালি ওই লোড লাইনের জন্য বা ওই সার্কিটের জন্য বেসিক্যালি ডাটার অপারেটিং পয়েন্ট, যে পয়েন্টে ডাটা অপারেট করবে। আর এই পয়েন্টটাকে বলা হয় আনমুভিং। কেন আনমুভিং? কারণ স্পেসিফিক একটা ভোল্টেজের জন্য। আমরা কিন্তু গতদিন ল্যাবে যেটা করছি, ভিডিসি ইজ ইকুয়াল টু কত ভোল্টেজ বলো তো, কত ভোল্টেজের জন্য দেখছিলাম কিউ পয়েন্টটা, বলো একজন। তোমরা কি আসো, আমার কথা শুনতেছো? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে কোন পয়েন্টের জন্য বলা লোড লাইনটা ড্র করা হয়েছে? ডিসি কোন ভ্যালুর জন্য? 8 ভোল্ট। 8 ভোল্ট, রাইট। আচ্ছা, তাহলে ভিডিসির ওই স্পেসিফিক একটা 8 ভোল্ট একটা ভোল্টেজের জন্য, ভিডিসি হচ্ছে একটা স্পেসিফিক ভোল্টেজের জন্য আমরা কিউ পয়েন্টটা ড্র করছি। সেখানে ওই ভোল্টেজের জন্য আমার কিউ পয়েন্টটা কি, আনমুভিং বা রেস্ট। ঠিক আছে, দ্যাট মিনস কি, সে মুভ করবে না। আর যদি বেসিক্যালি কিউ পয়েন্টটা ড্র করা হয়, এটা যেহেতু ডিসি লোড লাইন, সেহেতু ডিসি সাপেক্ষে, তাহলে মুভ তো করার প্রশ্নই উঠে না। তাহলে কিউ পয়েন্ট স্টার্টস টু অপারেট ফর দ্যাট লোড, কিউ পয়েন্ট ইজ পিকড টু অপারেট দি ডায়োড এট আ সেফ অ্যাভারেজ কারেন্ট। এখানে যেগুলো বলা আছে তোমরা ভাষায় পড়বা। আর আমরা কিভাবে ড্র করব? তো প্রথম স্টেপটা হচ্ছে, ড্র করার জন্য আমার কি লাগবে, এখানে কেভিএল করে আমি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করব। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি, মাইনাস বিডিডি প্লাস আইডিআর প্লাস ভিডি। তাহলে এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আচ্ছা, এই ইকুয়েশনের এখন আমরা করব কি, দুইটা পয়েন্ট নিব। লোড লাইন বের করার জন্য আমাদের দুইটা পয়েন্ট লাগে। একটা হচ্ছে যখন এই ডায়োডটা অন থাকবে, তখন তার ভিতর দিয়ে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 0 এবং তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে ম্যাক্সিমাম, আইডি ম্যাক্সিমাম। ঠিক আছে, আমরা এটাকে আইডিয়াল পার্সপেক্টিভ ধরতে পারো, যে যখন আইডিয়াল অবস্থায় ডায়োড, আমরা ধরে নিই কি, একটা সুইচ যখন অন হয় তখন তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, আর ভোল্টেজ ড্রপটাও কম, কত, 0.7 বা 0.3। সো এটাকে কি অলমোস্ট জিরোর কাছাকাছি ধরা যায়। তাহলে যখন ডায়োডটা অন হয় তখন তার ভিতর দিয়ে কি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে, এখন তখন যে কারেন্টটা, যে ভোল্টেজটা পাই সেটা হচ্ছে 0। তাহলে আমি এই ইকুয়েশনে কি করব, ওই পয়েন্টটা বের করার জন্য, আমরা ওই পয়েন্টটা বের করার জন্য ভিডিটাকে আমরা কি করব, 0 করে দিব ওই সার্কিটের জন্য। তাহলে 0 করে দিলে আমরা কি পাবো, এই যে এই পয়েন্টটা পাইলাম আইডি ম্যাক্স। তাহলে এই যে কারেন্টটা হয়ে যাবে আইডি ম্যাক্স ভিডিডি বাই আর। তো আমাদের ল্যাবের ক্ষেত্রে আমরা এটা ভিডিডি ছিল 8 আর আর ছিল 1 কিলো ওহম। তাহলে আইডি ম্যাক্সটা কত ছিল, 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই পয়েন্টটা ছিল 8 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপর সেকেন্ড পয়েন্টটা কিভাবে বের করব? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ওপেন। দ্যাট মিন্স কি, একবার ডায়োডকে ফরওয়ার্ড বাইসে রাখবো, একবার রাখবো হচ্ছে রিভার্স বাইসে, একবার ডায়োডকে অন করবো, একবার হচ্ছে অফ করবো। তাহলে অফ করে দিলে কি হবে, এই ডায়োডের ভোল্টেজটা কি, সোর্সের ভোল্টেজটা হয়ে যাবে না, এখানে সোর্সের যে ভোল্টেজটা, তাহলে ডায়োডের ভোল্টেজটা কি হবে, ম্যাক্সিমাম। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি যাবে না, কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ কি, কারেন্ট 0, আইডিটা 0, বাট এখানে ভোল্টেজটা কত, ভিডি ম্যাক্সিমাম, ভিডিটা ম্যাক্সিমাম। তাহলে এখানে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমি যদি এবার আইডিটাকে 0 করে দেই, তাহলে এই টোটাল টার্মসটা 0। তাহলে ভিডি ইজ ইকুয়াল টু ভিডিডি। তাহলে এখানে আরেকটা পয়েন্ট পাবো, ভিডি ইজ ইকুয়াল টু ভিডিডি। তাহলে এই দুইটা পয়েন্টকে ছেদ করলে, যেহেতু লোডের রেসপেক্টে এই পয়েন্টটা পাচ্ছি, কেন লোডের রেসপেক্টে, কারণ আমার যদি আর সরে যায় এই পয়েন্টটা পাবো। এই পয়েন্টটা হচ্ছে এই আর বা রেজিস্ট্যান্সের জন্য পাইছি, লোড রেজিস্ট্যান্সের জন্য। তাহলে কারণ কি, এই আরটা যদি ভ্যারি করো দেখবা যে এটাও ভ্যারি করতেছে, এটা ঠিক থাকবে না।
এই লাইনটা দেখবা যে উপরে নিচে বাড়তেছে কমতেছে, ঠিক আছে। সো এই স্পেসিফিক লোডের জন্য এই দুইটা পয়েন্ট যোগ করে যে লাইনটা পাইছি সেটা হচ্ছে লোড লাইন। আর এই লাইনটা এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে যে পয়েন্টে ছেদ করে সেটা হচ্ছে কিউ পয়েন্ট। আর কিউ পয়েন্টের দুইটা স্থানাঙ্ক কিভাবে বের করবো, করেসপন্ডিং কারেন্ট বরাবর যাবে স্কেল দিয়ে, যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে কিউ পয়েন্টের কারেন্টের স্থানাঙ্ক, আর নিচে নামলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে কিউ পয়েন্টের ভোল্টেজের স্থানাঙ্ক। সো এভাবে আমরা কিউ পয়েন্টটা বের করে নিতে পারবো। সো এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট বের করার প্রসেস। আশা করি সবাই বুঝতে পারছো, আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার লোড লাইনটা আরেকবার একটু বললে ভালো। লোড লাইনটা হচ্ছে স্পেসিফিক সার্কিটের, ধরো যে এই সার্কিটের লোডের জন্য আমরা যে লাইনটা পাচ্ছি, তো লোড কোনটা, কারণ হচ্ছে কি এই লোড লাইনটা কিন্তু লোড চেঞ্জ হলে ভ্যারি করে, সে কিন্তু কনস্ট্যান্ট থাকে না। তো লোডের জন্য যেহেতু এই যে লিনিয়ার পোর্শন অফ যে কার্ভে আমরা যে লাইনটা ড্র করতেছি সেটা হচ্ছে লোড লাইন। তা লোড লাইনটা কিভাবে ড্র করতেছি, আমরা হচ্ছে লোডের রেসপেক্টে দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম। এই দুইটা পয়েন্টকে যোগ করে দিয়ে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে লোড লাইন। এখন কেন লোড লাইন বলতেছি, কারণ হচ্ছে খেয়াল করে দেখো এর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 1 কিলো ওহম হয়, ঠিক আছে, আমি কি এই কারেন্টের ভ্যালুটা যেটা পাবো এটা যদি করে দেই 5 কিলো ওহম, কারেন্টের ভ্যালু একই রকম পাবো? পাবো না, কমে যাবে। তাহলে কারেন্টের ভ্যালু কমে গেলে কি লোড লাইনটা ফল করবে না? আবার রেজিস্ট্যান্সের ভ্যালু যদি যদি কমায় দিই তাহলে কি লোড লাইনটা বাড়বে না? দ্যাট মিন্স কি লোড লাইন কার উপর ডিপেন্ড করতেছে? লোডের উপরে। সে কারণে লাইনটার নাম দিয়েছি লোড লাইন, উইথ রেসপেক্ট অফ লোড, যেহেতু এই লাইনটা সেহেতু এটার নাম হচ্ছে লোড লাইন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। স্যার এখানে যে ভিডি ম্যাক্স বলা হয়েছে এটা তো হুম হুম। অ্যাকচুয়ালি ভিডিসি। হ্যাঁ ভিডিসিটা অবশ্যই সোর্স স্যার ভোল্টেজটা। তাহলে তো মানে এক্স এক্সিসে আমরা ভিডিসি ড্র করব না, বরং ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ এটা ড্র করব। না না, এটা কিন্তু এই যে এখানে কিন্তু ওই যে তুমি কি ল্যাবের কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, ল্যাবের ক্ষেত্রে আমি যারা হচ্ছে প্রথম দিন ল্যাব নিছি, আমি কি ল্যাব নিছি তোমাদেরটা? আচ্ছা যাই হোক, আমি যদি নিয়ে থাকি আমি হয়তো বলছি যে বেসিক্যালি দুইটা গ্রাফ ছিল, ঠিক আছে। একটা ছিল কি আইডি ভার্সেস ভিডি কার্ভ প্লট করতে বলছে, আর যেখানে হচ্ছে কি ছিল স্ট্যাটিক রেজিস্ট্যান্স আমরা বের করছিলাম। আরেকটা গ্রাফ বলছিলাম ড্র করতে, যেটা ছিল কি ভিডিসি দিয়ে। ভিডিসি কেন? কারণ হচ্ছে আমরা অপারেটিং পয়েন্ট বের করতে চাচ্ছি, আর অপারেটিং পয়েন্টে কি স্পেসিফিক একটা ডিসি ভোল্টেজের জন্য, ঠিক আছে। তো এখানে যে ভিডিসিটা, এইখানে যে ভিডিসি, এখানে যে ভোল্টেজগুলো এগুলো সবগুলো কিন্তু ডিসি ভোল্টেজ নিব। কত? ধরো যে এটা হচ্ছে 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 3 ভোল্ট, এটা 4 ভোল্ট, এভাবে বাড়বে। আচ্ছা, আর এখানে যে কার্ভটা পাবো সেটা কিন্তু ওই ডায়োডের কার্ভটা, মানে ডায়োডের ধরো যে এই তুমি ধরো যে দিলা কত 2 ভোল্ট দিলা, তাহলে 2 ভোল্টের জন্য একটা স্পেসিফিক কারেন্ট পাইছো না ডায়োডের, তাহলে ওই কারেন্টের জন্য সো একটা স্টিপার একটা কার্ভ পাবা, ঠিক আছে। তাহলে এই ডিসি ভোল্টেজটা কেন? কারণ হচ্ছে আমার তো এখন অপারেটিং পয়েন্ট বের করতে হবে। তো অপারেটিং পয়েন্টটার ম্যাক্সিমাম ভোল্টেজটা কখন পাবো? যখন হচ্ছে ডায়োডটা সুইচ অফ থাকবে। এখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত? ডায়োডের ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে? যখন হচ্ছে আমরা সুইচটা অফ থাকবে, এই যে ম্যাক্সিমাম ভোল্টেজটা পাবো। তো এখন আমি যদি ভিডি নেই তাহলে এটা কত 0.7 আসবে, এই ম্যাক্সিমাম ভোল্টেজটা কি পাবো? পাবো না তো। আমার কথা ধরতে পারছো তুমি? জি স্যার। হ্যাঁ, আমি যদি এখানে নিই, এখানে ম্যাক্সিমাম কত থাকবে হাইয়েস্ট বলো তো? 0.7। তো 0.7 হলে এটা তো বেসিক্যালি কি তার অপারেটিং পয়েন্ট, তার বেসিক্যালি হচ্ছে যে ডিসি ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি সেটা তো পাচ্ছি না। তাকে বলছে কি অপারেটিং পয়েন্টটা 8 ভোল্টে। তাহলে 8 ভোল্ট করার জন্য এটা কিসে ড্র করতে হবে? এক্সিসটা নিতে হবে ডিসিতে। আর আমরা কয়টা কার্ভ পাইছিলাম দেখো, এখানে কলাম পাইছিলাম 3টা। একটা ছিল কি ভিডিসিতে, একটা ছিল হচ্ছে ভিডিতে, একটা ছিল হচ্ছে ভিআর। হ্যাঁ, তো একবার নিছি কি আমরা ভিডি আর আইডি, আরেকবার নিব হচ্ছে ভিডিসি আর আইডি, তখন আর ভিডি থাকবে না। দ্যাট মিনস আমি 2 ভোল্ট অ্যাপ্লাই করলাম সেটার জন্য কারেন্ট কত, আমি 4 ভোল্ট অ্যাপ্লাই করলাম সেটার জন্য কারেন্ট কত। তখন যে কার্ভটা পাবো সেটা হচ্ছে আইডি ভার্সেস ভিডিসি। ওই কার্ভে আমরা কি করব, এই কিউ পয়েন্টটা ড্র করবো আর কি, নাহলে তো আমরা এই যে ম্যাক্সিমাম ভোল্টেজটা পাবো না। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে যখন ড্র করবো একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন চলে আসি হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সে কিছু লিমিটেশন আছে, যে আমি ফরওয়ার্ড বাইস দিলাম ডায়োডটা চলতেই থাকলো তা কিন্তু না। প্রত্যেকটা ডায়োডের ম্যানুফ্যাকচারার যখন ডায়োড কিনতে যাবা তখন তোমাকে বলবে যে কত রেটিং এর ডায়োড দিব, ঠিক আছে। তো ডায়োডের গায়ে তো লিখা থাকে না, মানে ওর হচ্ছে স্পেসিফিকেশন একটা শীট থাকে, সেখানে লিখা থাকে যে তার ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট একটা লিখে থাকবে, ধরো যে 20 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তারপর ম্যাক্সিমাম ফরওয়ার্ড ভোল্টেজ, তো যে ফরওয়ার্ড অবস্থায় কত ভোল্টেজ দিতে পারবে সেটা কত, ধরলাম যে 20 ভোল্ট। তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার রেটিং, এগুলো সবগুলোই দেওয়া থাকে। তো এগুলো কেন দেওয়া থাকে? বেসিক্যালি হচ্ছে
আমি যে সার্কিটে কানেক্ট করব ইচ্ছা মতো তো আমি 220 ভোল্টের সোর্সে 20 ভোল্টের একটা ডায়োড কানেক্ট করতে পারবো, তাহলে ডায়োডটা পুরো ছারখার, আমি তো এটা করতে পারবো না। সো আমার রেটিং বুঝে কি করতে হবে, যেমন হচ্ছে তুমি একটা সার্কিট ব্রেকার লাগাইলা বাসার জন্য, যেটা হচ্ছে তোমার রেটেড কারেন্ট হচ্ছে ধরো যে 1 মিলি অ্যাম্পিয়ার, বাট তোমার বাসায় চলে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর তুমি ওই সার্কিট ব্রেকারটা লাগাইলা, সার্কিট ব্রেকার ট্রিপ করলার সাথে সাথে কি হলো, সার্কিট ব্রেকার অন করলা সাথে সাথে ট্রিপ করলো কেন? কারণ সে তো দেখবে যে এই লাইনের ভিতর দিয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, এত কারেন্ট তো যেতে দিবে না চাই। তো সেখানে আমার রেটিং জানতে হবে। তো রেটিং না জানলে বেসিক্যালি কাজ করবে না। আমি ধরো যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা হবে না, উল্টা হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এভরি পিএন জাংশন হ্যাজ লিমিটিং ভ্যালুস। লিমিটিং ভ্যালুজ এর মধ্যে 3টা ভ্যালু আছে এখানে। ফার্স্ট হচ্ছে ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট, যে ডায়োডটা যখন কন্ডাক্ট করবে তখন ম্যাক্সিমাম যত কারেন্টটা ডায়োডের ফরওয়ার্ড অবস্থায় ফ্লো করতে থাকবে সেটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট। কারণ কি আমরা জানি কি যে কোনো ডিভাইসের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন তার মধ্যে এই লসটা হয়, এটা বলা হচ্ছে পাওয়ার লস। কারণ কি কারেন্ট যত যাইতে থাকবে এটা তত বাইরে হবে, এটা হিট আকারে। আমরা আগে যখন বাল্ব ইউজ করতাম তখন অনেক বিদ্যুৎ বিল আসতো, 60 ওয়াট, 60 ওয়াট আলো দিত ঠিকই, আবার তো হিটও বাইর করতো, সে হিট ডেসিপেট করতো একটা, কারণ যত জ্বলবে সে হিট ডেসিপেট করতে থাকতো। বাট এখন এলইডি গুলোতে কি হিটটা ডেসিপেশন কমে গেছে, কারণ কি তার কারেন্টও ভিতর দিয়ে কম যায়, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট যায়। কেন? সে তো ডিসিতে চলতেছে, তাকে তার ভিতরে একটা কনভার্টার আছে, কনভার্টার দিয়ে এসি থেকে ডিসিতে কনভার্ট করে সে ডিসিতে রান করতেছে, ঠিক আছে? সেখানে তার হিটও ডেসিপেশন কম হচ্ছে, কারণ কারেন্ট যত যাবে হিটও তত ডেসিপেট হবে। আর হিট বেশি ডেসিপেট হলে আগের বাল্বগুলো কি হতো, একটা বেশি কারেন্ট গেলে একটা পর্যায়ে গিয়ে ধরো যে তার হাইয়েস্ট তার ম্যাক্সিমাম লিমিট ছিল হয়তো 1 মাস বা 2 মাস, এরপরে সে পুড়ে যেত, টাংস্টেনটা জ্বলে যেত। তো কারণ কি হিট অনেক ডেসিপেট হইতো, কারেন্ট বেশি যেত বলেই সে ডেসিপেট হয়ে যেত। তো এখন এখানেও যে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট যেতে পারবে, আদারওয়াইজ সে এর থেকে বেশি নিলে সে ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে পিক ইনভার্স ভোল্টেজ, যেটা তোমাদেরকে আমি আগেই বলছি যে একটা রেকটিফায়ার ডিজাইন করার ক্ষেত্রে এটা লাগবে, সেটা কি ম্যাক্সিমাম রিভার্স বায়াস ভোল্টেজ যতটুকু সে নিতে পারে, আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার রেটিং ভোল্টেজ, মানে ফরওয়ার্ড অবস্থায় তার ম্যাক্সিমাম ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার রেটিং, সেখান থেকে আসলে এটা বের করতে হয়। তো এগুলো হচ্ছে তার লিমিটিং ফ্যাক্টর, এগুলো অবশ্যই জানতে হবে, কারণ কোনো একটা সার্কিটে যদি আমি এগুলা যদি না জানি তাহলে কিন্তু বেসিক্যালি আমি মানে ডিজাইন করতে পারবো না। আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো ইচ্ছা মতো এগুলা দিতে পারবো না। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি ডেসক্রাইব করি, ইকুইভ্যালেন্ট সার্কিট বেসিক্যালি আমার কেন লাগে, কেন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমার দরকার হয়। ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেন লাগে, বেসিক্যালি আমরা যে ডায়োডটা ইউজ করছি এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। তো এই ডিভাইসের ভিতরে আসলে কি কি প্যারামিটার আছে, কারণ আমরা জানি কি কোন একটা সার্কিটকে আমরা সিম্পলিফাই করতে চাই আমাদের সুবিধার্থে, ধরো যে থেভনিন অ্যাপ্লাই করি, নর্টন অ্যাপ্লাই করি, সিম্পলিফাই করলে সুবিধা কি হয়, আমাদের ক্যালকুলেশন করাটা ইজিয়ার হয়। আর যদি সিম্পলিফাই না করি তাহলে ক্যালকুলেশন করা টাফ হয়ে যায়। তাহলে এখন এই যে ডায়োড যদি থাকে, ধরো যে এখানে ধরো 100টা ডায়োড সিরিজে কানেক্ট আছে, সাথে হচ্ছে 100টা ডায়োড প্যারালাল কানেক্ট আছে, তাহলে আমি একে সিম্পলিফাই কেমনে করবো? তার ভিতর কি আছে আমি তো জানি না, তার ভিতর রেজিস্ট্যান্স আছে নাকি ইন্ডাকটেন্স আছে নাকি ক্যাপাসিটেন্স আছে নাকি ভোল্টেজ আছে, আমি তো জানি না কিছু। তো সেটার জন্য বেসিক্যালি আমাকে করতে হয় কি, আমাদের সুবিধার্থে আমরা করি কি এই ডায়োডকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করি। তো ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করলে হয় কি আমার অ্যানালাইসিস করাটা ইজিয়ার হয়। সে কারণে প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ডিভাইসকে তার ইকুইভ্যালেন্ট একটা সার্কিটে কনভার্ট করে। তো এই ডায়োডটাকে ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করার 3টা প্রসেস আছে। প্রথম প্রসেসটার নাম হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার মডেল, আমি সংক্ষেপে লিখি, এখানে লেখা আছে যেহেতু, পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট মডেল। সেকেন্ড প্রসেসটার নাম হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ এটা আমরা বেসিক্যালি মোস্টলি ইউজ করে থাকি। কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মানে কি, ডায়োডের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ হবে, সেটা কত 0.7 ধরে কিন্তু আমরা কাজ করি। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে কি আইডিয়াল ডায়োড মডেল, এটা হচ্ছে মানে দ্যাট মিন্স তার ভিতরে কোনো ভোল্টেজ ড্রপই হবে না, আমরা দেখাবো। আর আরেকটা আছে স্মল সিগন্যাল মডেল, সেটা হচ্ছে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করলে বেসিক্যালি ডায়োডটা দেখতে কেমন হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখি ফার্স্টে পিসওয়াইজ লিনিয়ার মডেল। এখন পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে কি করা হয়, এটা বেসিক্যালি এক্সাক্ট অ্যানালাইসিস, মানে ডায়োডটার প্রপার যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে চাই তাহলে পিসওয়াইজ লিনিয়ার মডেল অ্যাপ্লাই করতে হবে। আর যদি ডায়োডটার মোটামুটি অ্যাভারেজ একটা মডেল ড্র করতে চাই তাহলে হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা তো টোটালি যায় না, প্র্যাকটিক্যাল সার্কিটের সাথে যায় না।
আচ্ছা, তাহলে এটা বেসিক্যালি ডিসক্রাইব করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে, আমি যদি এখানে যাই, শেয়ারে গিয়ে যদি দেখাই, দেখতে পাচ্ছ বোর্ডটা দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, ধরো যে আমি যদি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করি, তাহলে বেসিক্যালি কি হবে? এখানে ফার্স্টে হচ্ছে ধরো যে একটা ভোল্টেজ পর্যন্ত, যেটা নাম কি দিছিলাম আমরা, থ্রেশহোল্ড ভোল্টেজ, তাই না? থ্রেশহোল্ড ভোল্টেজ, বিটিএইচ, অথবা ব্যারিয়ার পটেনশিয়াল বলে থাকি আমরা। এটা পর্যন্ত অফ থাকে, এরপরে কি হবে? অন হবে, তাই না? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কি একটা নন লিনিয়ার কার্ভ। এই নন লিনিয়ার কার্ভকে দুইটা পোর্শনে ভাগ করা হয়। এটা হচ্ছে পার্ট এ বা হচ্ছে হরিজন্টাল পোর্শন, আর এটা হচ্ছে তোমার লিনিয়ার পোর্শন। ঠিক আছে, তাকে দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে এই নন লিনিয়ার কার্ভটাকে। ঠিক আছে, এটা হচ্ছে তার তোমরা বলতে পারো লাইন বি, আর এটা বলতে পারো হচ্ছে লাইন এ। লাইন এ। আচ্ছা, লাইন এ এর দিকে যদি আমরা খেয়াল করি, লাইন এ তে খেয়াল করে দেখো কোনো কারেন্ট কি আছে এখানে? কোনো কারেন্ট কিন্তু নাই। দ্যাট মিনস আইডি জিরো, আইডি বা জিরো। বাট আছে কি? শুধুমাত্র একটা ভোল্টেজ, ধরলাম যে ওই ভোল্টেজটা হচ্ছে ভি নট বা ভি থ্রেশহোল্ড। ঠিক আছে। আচ্ছা, লাইন বি তে আসি। লাইন বি তে কি কার্ভটা কি একটু ইনক্লাইন্ড হয়ে গেছে, একটু বাঁকা। আচ্ছা, এই বাঁকা কার্ভটাকে যদি আমরা স্লোপ ড্র করি, তাহলে এখান থেকে কি পাবো? স্লোপ। স্লোপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? 1/RD। এই যে বাঁকা হয়েছে কার জন্য? রেজিস্ট্যান্সের জন্য। দ্যাট মিনস ডায়োডের ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, যার জন্য একটু স্লোপটা বাঁকা হয়েছে। আর যদি রেজিস্ট্যান্স না থাকতো, সোজা স্টিপার হয়ে যেত, একদম সোজা স্ট্রেট লাইন হতো। বাট স্ট্রেট লাইন হয় নাই, কিন্তু একটু বাঁকা। তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? স্লোপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? স্লোপ ইজ ইকুয়াল টু কি? ট্যান থিটা না? ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি হয়, দ্যাট মিন্স লম্বতে কি আছে? লম্বতে আছে কি? আইডি। আর ভূমিতে কি আছে? ভিডি। তাহলে আমি কি বলতে পারি যে 1/RD বা RD ইজ ইকুয়াল টু 1 বাই স্লোপ। 1 বাই স্লোপ ইজ ইকুয়াল টু কি বলা যায়? 1/ID বাই ভিডি। সো কি বলা যায়? RD ইজ ইকুয়াল টু ভিডি বাই আইডি। তাহলে আমি কি বলতে পারি? এই লাইনটাকে দ্বারা কি ডেসক্রিপশন আসে? তাহলে এই লাইনটা থেকে আমি কি পাইলাম? একটা ভোল্টেজ পেলাম, ভিডি ইজ ইকুয়াল টু কি পাইলাম? আইডি ইনটু আরডি। তাহলে আমি যদি বলি টোটালটা যদি হয়, পুরোটাকে যদি আমি বলতে চাই, পুরোটা কি হবে? পুরো মানে লাইন এ, লাইন বি দুটাকে যদি বলি, তাহলে টোটাল ভিডি ইজ ইকুয়াল টু কি বলবো? ভিডি নট প্লাস আইডি আরডি। এটা বলা যায় না? সবাই বুঝতে পারছো এতটুকু? দ্যাট মিনস পুরো লাইনটাকে যদি আমি ইন রেসপেক্ট অফ বলতে চাই ডায়োডের ভোল্টেজ, তাহলে কি দেখা যায়? ভিডি ইজ ইকুয়াল টু ভিডি নট প্লাস আইডি আরডি। এখানে হচ্ছে আরডির জন্য একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, যেটা হচ্ছে কারেন্টটা ফ্লো করার জন্য ভোল্টেজ ড্রপ আইডিআরডি। আর এখানে অলরেডি একটা ব্যারিয়ার পটেনশিয়ালের জন্য ভোল্টেজ, সেটা হচ্ছে ভিডি নট। সেটা ভ্যালু কত? হয়তো 0.7। ঠিক আছে। এখন এর রেসপেক্টে পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে, পিসওয়াইজ কেন বলছে? ওই যে পিস পিস করে দেখো, এই যে এ একটা পিস, দুইটা পিস থাকে, একটা হচ্ছে নন লিনিয়ার পিস, একটা হচ্ছে লিনিয়ার পিস। তাহলে এটা একটা পিস পার্ট এ, আবার হচ্ছে লাইন বি বা পার্ট বি, সেটা হচ্ছে আরেকটা পিস। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই পিসের জন্য আমি যদি দেখাই, তাহলে এই পিসের জন্য আমাদের ডায়োডটাকে কি করা হয়েছে? পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে এভাবে ড্র করা যায়। এই ডায়োডটাকে ইকুইভ্যালেন্ট পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে, যে একটা ছোট ডায়োড থাকবে, যেটা হচ্ছে আইডিয়াল, মানে তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই। সে যদি এ পথে কারেন্ট ফ্লো করে, সে অন, উল্টা দিয়ে গেলে অফ, কোনো ভোল্টেজ ড্রপ নাই। এরপরে কি? এই ভিডি নট লাইন বি এর জন্য একটা ভোল্টেজ, সেটা কত? ভিডি। এটা দেখো কারেন্টের উল্টা পাশে, দ্যাট মিন্স কি? এই ভোল্টেজটা বেসিক্যালি বাধা দেয় ভিডি নট। সেটা কত? ওই যে 0.7 বললাম, সেটাই, বা সেটা কমও হইতে পারে। আমি এখন এটা না লিখি, এটা আমি না লিখি, ভিডি নট লিখি শুধু। আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কি? আরডি। দ্যাট মিন্স এই ডায়োডটাকে যদি আমি একটা রেক্টেঙ্গুলার শেপে দিই, তাহলে এই রেক্টেঙ্গুলার শেপ অনুসারে কি? এই রেক্টেঙ্গুলার শেপ অনুসারে কি? দ্যাট মিন্স এই ডায়োডকে রিপ্লেস করা হবে এভাবে। তাহলে এভাবে যদি রিপ্লেস করা হয়, এই পথ দিয়ে যদি কারেন্ট ফ্লো করে আইডি, তাহলে টোটাল ভিডিটা কি হবে? টোটাল ভিডি ইজ ইকুয়াল টু এটা হবে, যে ভিডি ইজ ইকুয়াল টু হবে কি? ভিডি নট প্লাস আইডি আরডি। সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমাকে যদি বলে যে তুমি ধরো যে এখানে একটা ডায়োড সার্কিট দিলাম,
একটা রেজিস্ট্যান্স দিলাম, বললাম যে পিস ওয়াইজ লিনিয়ার মডেল প্লাস মাইনাস দিই এখানে। পিস ওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে তুমি এই সার্কিটটাকে কি করো, সলভ করো। যেমন আমি গত পরীক্ষা দিছিলাম, অনেকেই পিস ওয়াইজ লিনিয়ার মডেল বলছে, অনেকেই পারে নাই, কারণ তার পিস ওয়াইজ লিনিয়ার মডেল হয়তো পড়েই আসেনি, যদিও আমি দেখাইছিলাম। আচ্ছা, দ্যাট মিনস এই যে দেখো এই ডায়োডটাকে তাহলে রিপ্লেস করবো কি দিয়ে? আমরা একটা ছোট ডায়োড থাকবে যেটা হচ্ছে কি আইডিয়াল ডায়োড, এরপরে কি থাকবে, একটা ভোল্টেজ সোর্স থাকবে যেটা হচ্ছে ভিডি নট প্লাস মাইনাস, এরপর কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। কিন্তু এটাকে অবশ্যই ডটেড লাইনের ভিতরে দেখাই দিতে হবে। এটা হচ্ছে আমার পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট। সাথে কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা কি সার্কিটের লোড রেজিস্ট্যান্স আর হচ্ছে ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমার পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে একটা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট। সবাই বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে এখানে? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমার আবার এখন ল্যাব আছে 10:30টায়। তো এতটুকু বুঝে রাখো, দ্যাট মিনস কি আমরা আরো 2টা মডেল দেখবো। তো এই মডেলগুলো আমার জানতে হবে কেন? কারণ হচ্ছে যদি কোনো কিছু বলা না থাকে, যদি কোনো কিছু আচ্ছা নাহিদুল নাহিদুল আচ্ছা, আমার ফোন নাম্বার যেটা ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি ওইখানে হচ্ছে আমি ফোন নাম্বার মনে হয় দিয়ে দিছি, ওই যে তোমরা কোর্স আউটলাইন যেটা দিছি ওইখানে পাবা। তো ওইখানে হচ্ছে তোমরা ফোন নাম্বার পাবা, ওইটা ইয়া করলে ওইটাতে হোয়াটসঅ্যাপ আছে। তোমাদের যদি কোনো কিছু স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইতে চাও তাহলে ওই হোয়াটসঅ্যাপেও পাঠাইতে পারবো, অথবা ডিরেক্ট মেইলও করতে পারো, সমস্যা নেই, মেইলেও আমি রিপ্লাই দিব, ওটাও করতে পারো। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই গিয়ে থেমে গেছিলাম, সেটা হচ্ছে কি আমাদেরকে যদি বলে হচ্ছে কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা অ্যাপ্লাই করব কোন মডেলটা? কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, ভোল্টেজ ড্রপ মডেল। আচ্ছা, যদি আমাদেরকে বলে দেয় যে পিস ওয়াইজ লিনিয়ার মডেল, তাহলে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে ওই যে আমরা নিচে দেখালাম যেটা ওটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি সিলিকন ডায়োডও বলা না থাকে, ধরো যে পরীক্ষায় শুধুমাত্র দিছে হচ্ছে একটা ডায়োড যার উপরে লেখা সিলিকন ডায়োড, বলা নাই যে পিস ওয়াইজ নাকি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, তাহলে কোনটা অ্যাপ্লাই করব? কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। আচ্ছা, আর যদি সিলিকন না বলা থাকে, বলা থাকে যে ডায়োডটা আইডিয়াল, তাহলে কোন মডেলটা অ্যাপ্লাই করবো? আইডিয়াল ডায়োড মডেল। ঠিক আছে, সেটা মনে রাখবো কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা, এখন চলে যাই রোল কলে। Respond to roll 53. Yes, sir. Roll 54. Absent. Roll 55. Yes, sir. Roll 56. Yes, sir. Roll 57. Yes, sir. Roll 58. Yes, sir. Roll 59. Yes, sir. Roll 60. Yes, sir. Roll 61. Yes sir. Roll 62. Present, sir. Roll 63. Yes, sir. Roll 64. Yes, sir. Roll 65. Present, sir. Roll 66. Yes, sir. Roll 67. Yes, sir. Roll 68. Yes, sir. Roll 69. Roll 69 কি আছো? আচ্ছা, roll 60, roll 70. প্রেজেন্ট স্যার। Roll 71. Yes, sir. Roll 72. Yes, sir. Roll 73. ইয়েস স্যার। Roll 74. Yes sir. Roll 75. আচ্ছা, roll 76. Present, sir. Roll 77. Present, sir. Roll 79. Present, sir. Roll 80. Yes, sir. Roll 81. Yes, sir. Roll 82. Yes, sir. Roll 84. Yes, sir. Roll 85. Yes, sir. Roll 86. Roll 86. আচ্ছা, roll 87. Yes, sir. Roll 88. Yes, sir. Roll 89. Yes, sir. Roll 90. Roll 91. Yes, sir.
Roll 92, Present, sir. 94. এই 94 কি ও কি ড্রপ টপ হইছে নাকি? হ্যাঁ এ বাঁধন জি স্যার 94 কে ও কি ড্রপ নাকি? স্যার ও তো একদিনও আসে নাই। স্যার এখানে স্যার আবি 94 না স্যার, ও আর কি যে গ্রামের বাড়িতে আছে তো এই জন্য আর কি যে অ্যাক্টিভ হতে হবে। আমি স্যার ওকে ক্লাস বলে দিব স্যার। ওকে বলে দিও, ও তো ক্লাস অনেকদিন অ্যাবসেন্ট। ওকে স্যার। আচ্ছা রোল 95, Yes, sir. roll 96, Yes, sir. roll 97, roll 97, 97 কি আছে? আলমগীর নাকি? নাই স্যার। ও কি এখনো সুস্থ হয় না? আমাকে ফোন দিছিল ওই দিন। আচ্ছা স্যার, roll ও 98, সুস্থ হয়নি। Yes, sir. roll 99, Yes, sir. roll 100, Yes, sir. roll 102, roll 149, Present, sir. roll 150, 150। আচ্ছা 150 কি এই সেকশনে আছে নাকি? স্যার উনি হচ্ছে লাস্ট সেমিস্টার এনরোল করছিল, বাট এই সেমিস্টার মনে হয় না ইয়ে অবস্থা। আচ্ছা আরো কয়েকদিন দেখি তারপর বাদ দিয়ে দিব না। roll 98, 98 কি আছে? একই তো অবস্থা। roll 008, Yes, sir. roll 170, Yes, sir. roll 76, 76, 9। মনে হচ্ছে স্যার কোভিড-19 হচ্ছে পজিটিভ আসছে তো এই জন্য আর কি এখন আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই। আচ্ছা হাত তুললা কে? কোনো কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ স্যার বলো। আপনি লেকচার 1 এর একটা প্রেজেন্টেশন ফাইল স্লাইড দিছিলেন স্যার আর কি। হুম হুম। স্যার ওইটাতে যে হ্যান্ড নোট গুলা অ্যাড করা হয়েছিল ওই ছবিগুলো, স্যার ওইগুলো রেজুলেশন অনেক ইয়া হয়ে গেছে স্যার। তো আমি মানে দেখতে একটু অসুবিধা হচ্ছে। ওইগুলো আচ্ছা। ওই পেজ গুলার কি এক্সট্রা পিডিএফ দেওয়া যাবে স্যার? আচ্ছা ঠিক আছে আমি দেখি তাহলে কি করা যায় ওটা। তাহলে আরেকবার ছবি তুলে আমরা দিতে হবে আর কি। ঠিক আছে সমস্যা না, আমি আবার দিয়ে দিব না। আর কোথায় কি সমস্যা না বুঝতে পারলে আমাকে একটু একদিন বলবেন। কোনটা বুঝতে পারছো না? বুঝি না। ইলেকট্রনিক্সের কোর্সটা কি স্যার অনেক বড়? এই সেমিস্টারের কোর্সটা কি অনেক বড় নাকি? স্যার ইলেকট্রনিক্সের। আচ্ছা ইলেকট্রনিক্সের, হ্যাঁ কোর্সটাতে আসলে ডিটেইল অনেক কিছু দেখানো হয় তো মোটামুটি। কেন কি জন্য একটু এখনই স্যার কেন এত আসতে গেলে অস্থির হয়ে ভালো গেছে? হতো স্যার। হ্যাঁ বুঝি নাই। স্যার একটু যদি স্যার আসতে মানে বেশি গাইতে ফাস্ট তাহলে হয়ে যাচ্ছে। ভালো। জি তো স্যার। তোমরা আমাকে বলবা তো যে স্যার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, স্যার একটু স্লোতে দেখান। স্যার ছাত্ররা স্যার লজ্জা পায় আমাকে স্যার বলতে বলবো। না না লজ্জা তো কিছু নাই, তুমি এখানে আমি আছি আর তোমরা আছো, লজ্জার কি? তার তোমার ফ্রেন্ডরাই তো আছে, লজ্জা তো কিছু নাই। ঠিক আছে যদি কোনো কোশ্চেন থাকে ওটা স্যারকে বলবা যে স্যার আপনি এইভাবে গেলে ভালো হয় স্যার, আমাদের মানে একটু সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো স্পেসিফিক আমি কোনো টপিক বোঝানোর পরে যদি কোনো জায়গায় বুঝতেছো না সাথে সাথে আমাকে বলবা যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না স্যার, এটা একটু যদি স্লোতে বুঝান তাহলে ভালো হয়। আমি তাহলে ওইভাবে বুঝাবো, সমস্যা তো নেই। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে আজকে স্যার এখানেই আরেকটা শেষ করে কথা দিই। ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি আপনার ওই যে ত্রিপলি 2104 হুম ওই ক্লাসরুমে একটা ড্রাইভ লিংক দিয়েছিলেন স্যার। হুম 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 তো ওখানে স্যার এক্সপেরিমেন্ট 1 যেটা আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড, হুম হুম। ওইটার ফাইলটা স্যার একটু কম্প্রেস করে দিলে ভালো হতো স্যার। ওটা 1.22 জিবির মতো, মানে অফলাইন করতে একটু প্রবলেম হচ্ছে। অফলাইন করতে প্রবলেম হচ্ছে? ওইটা কি ইয়াতে দেয়া? ওইটা তো আমি দিইনি, ওইটা কি জানি আপলোড করলো। তো যাই হোক ওইটা তোমরা একটা কাজ করিও, তোমরা তো ডাউনলোড করে নিতে পারো, ল্যাপটপ থাকলে ডাউনলোড করে নিতে পারবে না ড্রাইভ থেকে? আমি স্যার দেখি একটা বলবো না ওটা ইউটিউব লিংক দেওয়া যায় নাকি, তাহলে ইউটিউবে আপলোড করে দিলে আর সুবিধাটা হয় কি মানে তোমরা যে কোনো রেজুলেশনে সেট করে নিতে পারবে আর কি, মানে তখন হচ্ছে একটু কমে যাবে। দেখি আমি ইউটিউবে ওটা আপলোড দিয়ে তোমাদেরকে আমি ওইটার ইউটিউব লিংকটা দিয়ে দিব। ঠিক ওকে আছে স্যার। ঠিক আছে তাহলে আর কোনো কোশ্চেন নাই? তাহলে আজকে এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো।